আপনার কি তুলা রাশি কিংবা তুলা লগ্ন? তাহলে আজকের পর্বটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের আলোচনা শুধুমাত্র তুলা রাশি বা তুলা লগ্নের রাশিফল নিয়ে নয় বা লগ্নফল নিয়ে নয়। এপ্রিল মাস আপনার কেমন চলবে শুধু সেটা নিয়েই আলোচনা নয়, সেই সঙ্গে কিছু বিশেষ গ্রহযোগ তৈরি হচ্ছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, এবং এমন পজিশনে হচ্ছে, এমন জায়গায় হচ্ছে, এবং কতগুলো মেজর প্ল্যানেট, কতগুলো বৃহৎ কারক গ্রহ বা কতগুলো নৈসর্গিক শুভ বা অশুভ প্ল্যানেট তারা মিলে কতগুলো গ্রহযোগ তৈরি করছে, এবং এগুলোর কিছু নেগেটিভ ফলও আছে, আবার কিছু পজিটিভ ফলও থাকছে। সেগুলো কি, সেগুলোকে নিয়ে আলোচনা। প্রথমটা হলো শনি মঙ্গল যোগ, দ্বিতীয়টা হলো রাহু রবির যোগ। এই শনি মঙ্গলের যোগকে অনেকে ছন্ন ছাড়া যোগও বলেন, আবার অনেকে বীজ যোগও বলে থাকেন, আবার অনেকে আবার এই রবি রাহুর যোগকে গ্রহণ দোষ বলে থাকে। তো এর এফেক্টগুলো কি, অন্যান্য এফেক্টগুলো কি, আপনার দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু কিংবা সপ্তমে বৃহস্পতির অবস্থান, সেগুলো কি, তার কি ভূমিকা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার আলোচনা। আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে কি তার প্রভাব থাকছে, কোন কোন দিকে তার প্রভাব থাকছে, সেগুলোকে নিয়ে আমার আজকের সম্পূর্ণ ও বিস্তারিত আলোচনা। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখগুলো কোনগুলো, কোন তারিখগুলো একটু সাবধান থাকতে হবে, সেই সম্পর্কিত একটা কমপ্লিট আলোচনা জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো বা আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছয়, এবং ফলো করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ। এবার কি হচ্ছে না, মঙ্গল আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত মঙ্গল আপনার কোন কোন ক্ষেত্রকে দেখছে না, আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, অর্থাৎ দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার ইনকামের জায়গা, বা বলতে পারেন আপনার পূর্বপুরুষ বা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের জায়গা, সেই সঙ্গে সেভিংসের জায়গা, সেই সঙ্গে আপনার কথা বা বাক তার জায়গা, আবার সেই সঙ্গে মঙ্গল হয়ে গেল আপনার সপ্তম পতি, মানে হয়ে গেল আপনার পার্টনারের জায়গা, প্রেম বন্ধুত্বের জায়গা, আবার সেই সঙ্গে আপনার বিজনেসের জায়গা। তো এই দুটো ভাবকে দেখছে কে না, মঙ্গল। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং মঙ্গল হলো আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। আমরা যে এনার্জি পাই, আমরা যে কাজ করছি, আমরা যে ফাইট করছি, আমরা যেখান থেকে লড়াই করছি, সেই লড়াইটার শক্তিটা দিচ্ছে কিন্তু মঙ্গল। মঙ্গলের ভূমিকা অনেক। অন্যদিকে রয়েছে কি শনি। শনিদেব আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি। চতুর্থপতি হয়ে গেল মানে আপনার রিলেশনকে কিছুটা দেখে, সেই সঙ্গে আপনার ছোট ছোট যে ইচ্ছে চাহিদা সেগুলোকে দেখে, আপনার মাতৃস্থানকে দেখছে, আপনার প্রাথমিক শিক্ষাকে দেখছে। তো সেটা হলো চতুর্থ, এবং পঞ্চম হয়ে গেল আপনার উচ্চশিক্ষার জায়গা, সেই সঙ্গে আপনার পুত্রের স্থান, এবং পঞ্চম থেকে যেহেতু একাদশে তার দৃষ্টি থাকছে, ফলে আপনার অর্থভাবকেও খানিকটা প্রভাবিত করছে। এই হলো সামগ্রিক শনি এবং মঙ্গলের এফেক্ট। এবার তারা যখন এক জায়গায় চলে আসে, একটা ঘরে চলে আসে, তখন কি প্রভাব থাকে। মঙ্গলের ক্যারেক্টার কি, ফায়ারি প্ল্যানেট, এবং সে হলো সবসময় স্পিডে ছুটছে, ফাস্ট, মানুষকে যুদ্ধ করতে শেখায়, একটা হার না মানা একটা মেন্টালিটি মঙ্গলের মধ্যে থাকে, এবং আপনার মধ্যে সেই জায়গাটাকে তৈরি করে হচ্ছে মঙ্গল। মঙ্গল একটা রাশিতে 1.5 মাস থাকে, অন্যদিকে শনিদেব একটা রাশিতে 2.5 বছর থাকছে। স্লো প্ল্যানেট, খুব ধীরে 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 মানুষকে ডেভেলপমেন্ট দিয়ে থাকে, খুব ধীরে 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 দেখতে থাকে, এবং আপনার কর্মকে দেখছে, আপনার সমস্ত কিছুকে মনিটর করছে শনিদেব। এবং শনিদেব কিন্তু খুব ঠান্ডা একটা প্ল্যানেট। এবার কি হচ্ছে না, দুটো একদম অপোজিট দুটো প্ল্যানেট, তারা দুজনেই খুব পাওয়ারফুল দুটো প্ল্যানেট। তারা কোথায় যাচ্ছে না, আপনার রাশির বা আপনার লগ্নের পঞ্চমে চলে যাচ্ছে। এবার দুটো বিপরীত ধর্মী প্ল্যানেট যখন তারা এক জায়গায় চলে যাচ্ছে, ফলে একটা বিকর্ষণ, একটা ডিস্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে দুজনের মধ্যে, এবং তাদের বৈশিষ্ট্যগত ফারাকের জন্য কি হচ্ছে না, কিছু নেগেটিভ এফেক্ট এক্ষেত্রে তৈরি করে। অর্থাৎ শনি মঙ্গলে একটি ছন্ন ছাড়া যোগ বা বীজ যোগ যেটাই বলুন না কেন, তার কিছু ব্যাড এফেক্ট বা কিছু সাইড এফেক্ট তৈরি করে, কিন্তু সেটা মানে এই নয় যে আপনার খুব বিপদ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, বা আপনি কোনো জ্যোতিষীর কাছে গেলেন, তিনি আপনাকে বলে দিলেন যে এই তো বিশাল ব্যাপার, অ্যাক্সিডেন্ট হবে, হ্যানা হবে, তারা হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু মানুষ আপনাকে ভয় দেখিয়ে দেবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন কোন ভাবকে তিনি দেখছেন। মঙ্গল এবং শনি তারা আপনার কোন কোন ভাবকে দেখছেন।
এখানে কি দেখা যাচ্ছে না, মঙ্গল এবং শনি আপনার চতুর্থ পঞ্চমকে দেখছেন, আর সেই সঙ্গে আপনার দ্বিতীয় আর সপ্তমকে দেখছেন। এবার এতগুলো ভাবকে কানেক্ট করে দিচ্ছে কে না, পঞ্চমে গিয়ে শনি মঙ্গল বীজযোগ। এবং এই এফেক্টটা কখন থাকে না, যখন তারা 7 ডিগ্রির মধ্যে চলে আসে, তখন কি হচ্ছে না, এই শনি মঙ্গলের এই বীজযোগের এফেক্টটা তৈরি হয়। বা অন্তত পক্ষে তারা যখন একই নক্ষত্রের মধ্যে অবস্থান করে তখন এই এফেক্টটা কিছুটা কার্যকরী হয়। কিন্তু তারা যখন আবার পরস্পরের থেকে 7 ডিগ্রির বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আর এই এফেক্টটা কমতে থাকে, নেগেটিভ এফেক্টগুলো কমতে থাকে। এবং কি হচ্ছে না, মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব এবং কুম্ভ রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব। এবার অগ্নিতত্ত্বের কারগ্রহ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করছে, মানে বায়ুতত্ত্বে প্রবেশ করছে, মানে মঙ্গলের তার এনার্জিটা আর একটু বাড়ছে, তার তাপটা, তার আগুনের উত্তাপটা সেটা কোথাও গিয়ে আরও বাড়াচ্ছে। এর এফেক্ট আপনার ওপর কী পড়ছে সেগুলোকে নিয়ে আলোচনা। এবং পঞ্চমে বসে আপনার দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি একাদশকে দিচ্ছে, অর্থাৎ আপনার অর্থ উপার্জনের জায়গাটাকে দেখছে। এবার তার কিছু পজিটিভ এফেক্ট কিন্তু অবশ্যই আছে, আপনার রোজগারের জায়গাটাকে অনেকখানি বুস্ট আপ করবে কিন্তু এই শনি মঙ্গলের যোগটা। যেহেতু আমি সপ্তম দৃষ্টিটা নিয়ে বলছি, আমি অন্য দৃষ্টি নিয়ে আমি আলোচনার দিকেই যাচ্ছি না, তার একটি তৃতীয় দৃষ্টিও আছে, কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না। আমি বলছি যে মূলত অর্থের জায়গাটাকে কিন্তু স্ট্রং করবে এই শনি মঙ্গলের যোগ। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় একটু প্রবলেমও তৈরি করবে, সেগুলো কোন দিকে সেগুলোকে নিয়েও বলবো। কিন্তু তার সাথে প্যারালাল আর একটা যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এটি গ্রহণ দোষ। কোথায় হচ্ছে না, ঠিক পরের ঘরটা, ষষ্ঠভাবে বা ষষ্ঠ গৃহে। সেখানে কে রয়েছে না, রাহু রয়েছে। সেখানে কে প্রবেশ করেছে না, রবি প্রবেশ করেছে। রবি এবং রাহু একত্রে থাকছে, ফলে একটি গ্রহণ দোষ তৈরি করছে। এবং তাদের মধ্যে, এবং রবির যে কারকতা, রবি হলো আপনার একাদশপতি, সেই একাদশপতি কোথায় না, ষষ্ঠে গিয়ে রাহুর সঙ্গে রয়েছে, ফলে আপনার একাদশপতির কোথাও কারকতা কোথাও একটু খর্ব হয়ে যাচ্ছে। যখন তারা আবার 5 ডিগ্রির মধ্যে বা 7 ডিগ্রির মধ্যে চলে আসছে এবং তারা যখন একই নক্ষত্রে থাকবে তখন একটি গ্রহণ তৈরি করবে কিন্তু, এবং সেটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এর একটা এফেক্ট আপনার ওপর থাকছে। আবার কি হচ্ছে, আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে শুক্রের এফেক্ট, শুক্রের প্রভাব আপনার ওপর ভীষণ রকম থাকবে। কেন না, শুক্র হলেন আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি। আপনার যদি তুলা রাশি হয় তাহলে রাশির অধিপতি, আবার লগ্ন হলে লগ্নের অধিপতি। এবার এই শুক্রাচার্য তিনি আপনার পঞ্চমে থাকছেন প্রথমে, অর্থাৎ শনি মঙ্গলের সঙ্গে থাকছে, এবং তারপর সেখান থেকে মিনে চলে যাচ্ছেন ষষ্ঠে। এবার মিনে গিয়ে কি হচ্ছে না, আপনার লগ্নপতি ষষ্ঠে যাচ্ছেন, মানে সেটা তো খুবই ভালো একটা জায়গা। ফলে আপনার শত্রু সংক্রান্ত সমস্যা তো সেখানেই শেষ। কিন্তু সেখানে কি হচ্ছে না, রবির সঙ্গে থাকছে, ফলে কি হচ্ছে না, শুক্রের যে কারকতা, তার যে এফেক্টিভ, তার যে পজিটিভ এফেক্ট, সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পাচ্ছে। কিন্তু যখন 13ই এপ্রিলের বাদে গিয়ে রবি তার অবস্থান পরিবর্তন করছে এবং তিনি যখন সপ্তমে প্রবেশ করছেন, তখন কিন্তু এই শুক্রের সুন্দর একটা ফল আপনি পাবেন। এবং মিনে গিয়ে রবি হয়ে গেলেন, এবং মিনে গিয়ে শুক্র হয়ে গেলেন উচ্চস্থ, আবার সপ্তমে গিয়ে রবি হয়ে গেলেন উচ্চস্থ। ফলে ডবল এফেক্ট, পজিটিভ এফেক্ট আপনার জীবনে আসবে। এমনিতে আপনার সপ্তমের বৃহস্পতির এফেক্ট, তার সাথে রয়েছে রবির প্রভাব। ফলে আপনার প্রেম জীবনে, আপনার ওপর, আপনার কর্মক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একটা দুর্দান্ত এফেক্ট স্টার্ট হবে, একটা ভালো টাইম স্টার্ট হবে। যেহেতু সপ্তমে রবি রয়েছে এবং রবি হলেন আপনার একাদশপতি, তিনি সপ্তমে রয়েছেন, ফলে একটা সুন্দর সময় কিন্তু আপনার স্টার্ট হবে। এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে তার অবস্থান, তার কিছু পজিটিভ নেগেটিভ উভয় এফেক্ট থাকছে, সেগুলো আমি বলবো। কিন্তু আপাত দৃষ্টিতে রবির বর্তমান পরিস্থিতি একটু গণ্ডগোলে থাকছে, কারণ কি রাহুর সঙ্গে থাকছে ষষ্ঠে, কিন্তু যখন সপ্তমে প্রবেশ করবে তখন তার একটা সুন্দর ফল আপনি পাবেন। সেই সঙ্গে বুধের আপনার একটা সুন্দর ফল পাবেন, কারণ বুধ হলো আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার নবমপতিও। এবার দ্বাদশপতি ও নবমপতি তিনি ষষ্ঠে গিয়ে বকরি হয়ে যাচ্ছেন। ষষ্ঠে গিয়ে বকরি হওয়ার জন্য কি হচ্ছে না, তিনি পঞ্চমের ফলটাও দিচ্ছেন, এবং কি হচ্ছে তার ফলে আপনার বিদেশ যাত্রাকে, আপনার বিজনেসকে অনেক দিক থেকেই বুস্ট আপ করবে। আবার কিছু কিছু জায়গায় নেগেটিভ এফেক্টও দেবে, কিন্তু যেহেতু সে বকরি হয়ে যাচ্ছে, ফলে আপনার পঞ্চম গৃহের ফলটাও দিচ্ছেন, অর্থাৎ আপনার পুত্রের জায়গাটা ভালো হলো, বা আপনি যদি কোনো স্টাডি করেন, আপনি যদি শিক্ষার্থী হন, উচ্চশিক্ষা করেন, তাহলে কিন্তু সেটা অনেক বেটার রেজাল্ট পাবেন। তো এইটা হলো বর্তমানে গ্রহের এই অবস্থান, সেটার ওপর এবার আপনার জীবনে কি কি প্রভাব থাকছে তার একটা স্বাভাবিক
সুন্দর তার একটা স্টেপ বাই স্টেপ আলোচনা এবার করা যায়। যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলি তাহলে বলবো যে প্রথম দিকটায় কিছু সমস্যা কিন্তু হতে পারে, কিছুটা আপস ডাউন চলবে। তবে একটা পজিটিভ সাইড অবশ্যই থাকছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তমে অবস্থান থাকছে এবং তার সপ্তম দৃষ্টি থাকছে আপনার উপর। অর্থাৎ আপনার যদি তুলা লগ্ন হয় কিংবা যদি আপনার তুলা রাশি হয়, তাহলে যেহেতু দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে, ফলে সেক্ষেত্রে অনেক রকম বিপদ থেকে কিন্তু আলটিমেটলি আপনি বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ খুব একটা বিপদ আপনার শরীর স্বাস্থ্যের ওপর থাকছে না, কিন্তু একটু সতর্ক থাকতেই হচ্ছে। কারণ কি, যেহেতু শনি মঙ্গল থাকছে এক জায়গায় এবং ষষ্ঠে যেহেতু রাহু, সেই সঙ্গে রবি, সেই সঙ্গে শুক্র এবং বুধের অবস্থান, এবার ষষ্ঠ গৃহ থেকে যেহেতু রোগ রিপু জ্বালা এগুলোকে দেখা হচ্ছে, ফলে সেই জন্য আপনার একটু ফিজিক্যাল কিছু প্রবলেম, শরীর সংক্রান্ত কিছু সমস্যা, পেটের কিছু সমস্যা এগুলো কিন্তু তৈরি করতে পারে এবং চোখে কিছু সমস্যা হতে পারে বা ঘুম কম হতে পারে, ঘুমে কিছু প্রবলেম হতে পারে, ঘুমে কিছু ডিস্টার্ব হতে পারে, সেগুলো কিন্তু হতে পারে। তাই আপনাকে একটু এই দিকে সতর্ক থাকতে হবে এবং পেটের কিছু সমস্যা কিন্তু হতে পারে, যেহেতু আপনার ষষ্ঠে মঙ্গল, শুক্র এবং রাহুর অবস্থান এবং সেই সঙ্গে রবির অবস্থান। কিন্তু অবশ্যই একটা জিনিস, সেটা হলো বৃহস্পতির অবস্থান আপনার সাপেক্ষে ভালো, ফলে সেটা আপনার জন্য অবশ্যই সাপোর্টিভ হবে। আর যেটা হলো একটু লিকুইড জাতীয় খাবার দাবার এগুলো এই সময় একটু বেশি খাবেন, যেমন ধরুন জল খাবেন একটু বেশি, আবার দুধ বা ফলের রস এগুলো একটু বেশি খাবেন এবং সমস্ত খাবার ডায়েটের ওপর একটা কন্ট্রোল আনুন, নিয়ন্ত্রণ আনুন। কোনো অতিরিক্ত রিচ বা তেল ঝাল মশলা জাতীয় খাবার এগুলো এখন কিন্তু খাবেন না। এবং মঙ্গলের অবস্থান যখন ধীরে ধীরে পরিবর্তন হয়ে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে এই ফিজিক্যাল প্রবলেমগুলো অনেকটাই তখন কমতে থাকবে। যদি প্রেম বা দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে বলা হয়, তাহলে বলবো খুব যে খারাপ বলবো সেটা কিন্তু আমি বলবো না, এবং হতে পারে যে সেটা হয়তো একটু ভালোও হতে পারে। হ্যাঁ, প্রথম দিকটা একটু উগ্রতা আসতে পারে। সে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবনে কিছু মানসিক উত্তেজনা বৃদ্ধি পেল বা কিছু সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেল, সেগুলো অগ্রবিস্তার হতে পারে। কিন্তু পরের দিকটা অনেকটাই বেটার থাকবে এবং সেই একটা বড় প্লাস পয়েন্ট সেটাই হয়ে গেল যে সপ্তমে বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতির অবস্থান যেহেতু আপনার পার্টনারের জায়গাটা অনেকটা পজিটিভ থাকবে। তবে আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। কিন্তু আপনার যদি বিয়ে না হয়ে থাকে, আপনি যদি প্রেম করে থাকেন বা ধরুন আপনি বিয়ে সম্বন্ধ খুঁজছেন, বিয়ের চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনার বেশ ভালো টাইম এবং আপনার বিয়ে কিন্তু হতেও পারে। তবে একটা অনুরোধ যে এই এপ্রিলের মধ্যে বিয়ে না করলেই ভালো, এপ্রিলের বাদে গিয়ে বিয়ে করলেই সেটা সবথেকে বেস্ট হয়। আর বাকি এমনিতে কিন্তু ভালোই থাকবে। বিয়ে কিন্তু আপনার হতে পারে, নতুন বাংলা বছর আসছে, নতুন বছরের প্রথম মাসেই হয়তো বিয়ে হয়ে যেতে পারে বা বিয়ের একটা যোগ কিন্তু লেগে গেছে। বিয়ের জন্য কিন্তু ভালো সময় এবং আপনার প্রেম কিন্তু খুব সুন্দর এগোবে, প্রেম বিয়ে অবধি করাতে পারে এবং প্রেমের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। এবার কি হচ্ছে যে যখন সপ্তমে বৃহস্পতির সঙ্গে বুধ পরে প্রবেশ করবে, সেটা এই মাসের একটু শেষের দিক করে, তখন কিন্তু আপনার প্রেম দাম্পত্য জীবন আরও ভালো হবে। পরস্পরের মধ্যে পরস্পরের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো বুঝবেন একে অপরকে এবং খুব সুন্দর একটা সময় তৈরি হবে, খুব ভালো সময় থাকবে। এবং যখন রবি আবার এই বৃহস্পতির সঙ্গেই মেষ রাশিতে প্রবেশ করবে এবং তিনি যখন উচ্চস্থ হয়ে যাবেন, তখন কিন্তু দুর্দান্ত একটা সময় থাকবে এবং আপনার প্রেম ভালোবাসার জীবনটা আরও সুন্দর হবে। কারণ কি, রবি কিন্তু আপনার একাদশপতি কোথায় গেলেন না, আপনার সপ্তমে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছেন। বৃহস্পতি হলেন আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। এবার ষষ্ঠপতি ও তৃতীয়পতির সঙ্গে সপ্তম গৃহে অবস্থান নবমপতির, ফলে কি হচ্ছে না, আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার পার্টনারের দ্বারা, আপনার যিনি জীবনসঙ্গী আছেন তার দ্বারা আপনার ভাগ্যোন্নতি হতে পারে। এরকমটা হতে পারে যে আপনি বিয়ে করলেন, তাতে হয়তো আপনার কিছু ধন সম্পদ প্রাপ্তি হলো বা আপনার হয়তো খুব ভালো হয়তো সময় শুরু হয়ে গেল, বিয়ের পর আপনার সময় চাকা হয়তো আরও ভালোর দিকে ঘুরে গেল, এটা কিন্তু হতে পারে। তবে একটা জিনিসই, এটা হলো কখনোই কোনো ঝগড়া বিবাদের মধ্যে চট করে যাবেন না। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো যে একটু অশান্তি কিন্তু হতে পারে এবং সেটা মাসের শুরুর দিকটায় থাকছে। কারণ কি, যেহেতু আপনার দ্বিতীয়পতি পঞ্চমে বসে আছেন শনিদেবের সঙ্গে, ফলে সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে এবং প্রথম দিকটায় একটু সমস্যা হতে পারে। তবে ধীরে ধীরে সেই সমস্যাগুলো কাটবে এবং
যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে মূলত জমি জমা সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, ধনসম্পদ, প্রপার্টি এগুলোকে নিয়েই সমস্যা হতে পারে। আসলে মঙ্গল হলেন ভূ সন্তান বা ভূজাত, সেই কারণেই মঙ্গলের যদি কোনো দোষ হয় তাহলে তাকে বলা হয় ভৌম দোষ, অর্থাৎ ভূমির সঙ্গে রিলেটেড যা কিছু তা হলো মঙ্গলের আন্ডারে। ফলে একজন ব্যক্তির যখন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি, তার প্রপার্টি কী হবে, তার জমি জমা সম্পত্তি কী থাকবে, তার বাড়ি ফ্ল্যাট হবে কি না, এগুলো যখন দেখা হয় তখন মঙ্গলের পজিশন থেকে দেখা হয়। মঙ্গল একটা বড় ভূমিকা রাখে। বা যারা রিয়েল এস্টেট বিজনেস করছে, বা যারা সিভিল ইঞ্জিনিয়ার, বা যারা কনস্ট্রাকশন রিলেটেড কোনো বিজনেস করছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের একটা ভালো ভূমিকা থাকে। তো মঙ্গল যখন ভালো ভূমিকায় থাকবে তখন কিন্তু এই জায়গাগুলো খুব স্ট্রং হবে। কিন্তু মঙ্গল যদি একটু নড়বড়ে হয়ে যায় তখন কিন্তু একটু সমস্যা আসতে পারে বা হতে পারে। তাই সেই কারণেই বলবো যে আপনি কিছু সমস্যায় সম্মুখীন হতে পারেন, সেটা এই জমি জমা সম্পত্তি নিয়েই। বা আপনার যদি কারোর সঙ্গে কোনো আইনি কোনো বিবাদ চলে, অনেক সময় বিভিন্ন শরিকদের মধ্যে আইনি সমস্যা হয়, তো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আইনি ঝামেলা, মামলা মকদ্দমা হয়, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে পরের দিকে কিন্তু এই আইনি লড়াইয়ে আপনি জিতবেন এবং অনেক রকম সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আবার যেহেতু শনিদেব হলেন আপনার চতুর্থপতি, চতুর্থ ঘর থেকে দেখা হলো মায়ের জায়গা, এবার সেই চতুর্থপতি চলে গেলেন পঞ্চমে, তিনি স্বক্ষেত্রী হচ্ছেন। এবং প্রথম দিকটা কিছু সমস্যা হলেও পরের দিকে মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু চিন্তা করতে হতে পারে। একটু সতর্ক হতে হবে মাসের শুরুর দিক থেকেই। এরপর যদি আপনার শিক্ষাক্ষেত্রকে নিয়ে বলি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা হতে পারে। প্রথম দিকটা কিছু সমস্যা হতে পারে, কারণ কি পঞ্চমে যেহেতু শনি মঙ্গলের অবস্থান। এবার পঞ্চম ভাবটা গিয়ে গেল শিক্ষার জায়গা, উচ্চশিক্ষার জায়গা। এবার সেখানে যখন একে অপরের শত্রু গ্রহ যখন অবস্থান করছে এবং মঙ্গল যখন শত্রু গৃহে অবস্থান করছে, তখন কি হচ্ছে না, শিক্ষায় মনোযোগের অভাব, বা যারা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত, এডুকেশন সেক্টরে যুক্ত, এডুকেশনের সঙ্গে সম্পর্কিত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এই দিকে হতে পারে। এবং বন্ধুদের সঙ্গেও কিছু সমস্যা হতে পারে। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যারা আপনার বন্ধু বা সহপাঠী, তাদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু হতে পারে। বা আপনি যদি এডুকেশন রিলেটেড, পড়াশুনো সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি একজন শিক্ষাকর্মী হতে পারেন, বা আপনার কোনো কোচিং সেন্টার থাকতে পারে, বা আপনি পড়াশোনার সঙ্গে সম্পর্কিত যে কোনো কাজে যুক্ত থাকতে পারেন, যে কোনো বিজনেসে আপনি যুক্ত থাকতে পারেন। তাই সে কারণেই বলবো যে শুরুর দিকে এই ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, তবে ধীরে ধীরে অর্থাৎ মাসের সেকেন্ড উইক থেকে সেই সমস্যাগুলো অনেকটা কম থাকবে এবং আপনি অনেকে আশীর্বাদ পাবেন, ভালোবাসা পাবেন, আপনার শিক্ষক, আপনার গুরুজন, তাদের আপনি আশীর্বাদ পাবেন। আর একটা জিনিস, আপনার যারা বিপরীত লিঙ্গের মানুষ, আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা, এবং যদি আপনি মহিলা হন তাহলে পুরুষদের থেকে একটু দূরে থাকবেন, কারণ সেই সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু হতে পারে। যদি এবার কর্মজীবন নিয়ে বলি, তাহলে বলবো ইতিবাচক একটা ফলাফল আপনি পাবেন। আপনার কর্মজীবনে একটা ভালো টার্নিং পয়েন্ট আপনার কর্মজীবনে আসছে। কেন আসছে? কারণ কি, প্রথমত মঙ্গলের অবস্থান, দ্বিতীয়ত শনির অবস্থান। এবার শনি মঙ্গল কোথায় রয়েছে? আপনার পঞ্চমে রয়েছে। কোথায় দৃষ্টি দিচ্ছে? একাদশকে দৃষ্টি দিচ্ছে। ফলে কি হচ্ছে না, আপনার অর্থের জায়গাটা অবশ্যই বুস্ট আপ হচ্ছে। এবার কি হচ্ছে না, আপনার বুধের অবস্থান, সেটা কিন্তু আপনার সাপেক্ষে প্রথম দিকটা কিছুটা নেগেটিভ থাকতে পারে, কিন্তু পরের দিকে ক্রমাগতই ভালো হতে থাকবে এবং কি হবে না, আপনি যথেষ্ট কাজ করতে পারবেন। নিজের কর্মদক্ষতার পরিচয় দেওয়ার সময়, নিজেকে প্রমাণ করবার সময়, এই এপ্রিল মাসটা নিজেকে প্রমাণ করতে হবে, নতুন করে নিজেকে প্রমাণ করবার সময় এবং সব দিক থেকে সবার আগে এগিয়ে যাওয়ার সময়। হ্যাঁ, কিছু কিছু অবস্ট্রাকশন আসতে পারে, তবে সেটা শুধুমাত্র আমি বলছি না যে শনি মঙ্গলের অবস্থানের জন্য, সেটা কিছুটা রয়েছে আপনার ষষ্ঠে রবি, রাহু, সেই সঙ্গে বুধের এবং শুক্রের অবস্থানের হেতু। আসলে শুক্রের প্রভাব না আপনার জীবনে ভীষণভাবে থাকছে বা আছে, কারণ কি, শুক্র হলেন আপনার রাশি কিংবা তুলা লগ্ন হলে আপনার লগ্নের অধিপতি। এবার কি হচ্ছে না, শুক্র যখন কোথাও কি একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, শুক্র যখন অস্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, আপনার ওপর কিছু নেগেটিভ এফেক্ট থাকছে, বা যে নেগেটিভ এফেক্টগুলো পড়ছে সেখান থেকে কিছুটা হলেও আপনি সেফ সাইড পেতে পারেন যখন আপনার লগ্নপতি স্ট্রং। এবার সেখানে যখন লগ্নপতি একটু সমস্যায় পড়ে গেলেন, তখন সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। এবং
আপনার কর্মজীবনে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা প্রথম দিকটা আসলেও পরের দিকটা কিন্তু খুব ভালো হবে এবং যথেষ্ট উন্নতি আছে। আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে, আপনার কর্মজীবনে অনেক অপরচুনিটি আসবে এবং অনেক রকম কাজের সুযোগ আপনি পাবেন এবং সবথেকে বড় কথা আপনার বিদেশ যাত্রা হতে পারে। যেহেতু ষষ্ঠে অবস্থান রাহু কিন্তু আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, সেই সঙ্গে শুক্র দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে গিয়ে চাকরি হতে পারে, বিদেশে আপনার কাজ হতে পারে বা বিদেশে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারেন, কিছুদিনের জন্য হয়তো বিদেশ যাত্রা হতেও পারে। তাই এই ধরনের কিছু ব্যাপার কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এবং খুব ভালো অপরচুনিটি কিন্তু আপনার জীবনে থাকবে। কর্মক্ষেত্র অর্থাৎ চাকরির জায়গা, ব্যবসার জায়গা, সেগুলো ভালোই থাকবে। আপনি ধরুন নতুন চাকরি খুঁজছেন, আপনি হঠাৎ করে একটা ভালো চাকরি পেয়ে যেতে পারেন, বা ধরুন আপনি নতুন কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা শুরু করেছেন, সেই ব্যবসাটাও কিন্তু বেশ ভালো এগোতে শুরু করবে। তবে একটু সাবধানে করবেন, কোনো রকমের কোনো হঠকারিতা করবেন না। আর যদি আপনার বিজনেস থাকে, ব্যবসা থাকে, এক্সিস্টিং কোনো বিজনেস থাকে, সেটাকেই ভালোভাবে চালান। এবং মাসের মাঝামাঝি সময় অবধি সূর্যের একরকম অবস্থান এবং এরপর যখন সূর্য মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে এবং রবি এখানে গিয়ে উচ্চস্থ হয়ে গেল, ফলে কি হচ্ছে, তখন কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে আরও ভালো একটা গতি আসবে, আরও ভালো একটা স্পিড আসবে। এবং সব ক্ষেত্রেই বলবো, শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, সব ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতি আছে। আপনার চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনও হতে পারে। আপনি যেখান থেকে চাকরি করছেন সেখান থেকে হয়তো অন্য জায়গায় আপনার চাকরি হলো, বা আপনি হয়তো এমনি চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি করলেন, বা চাকরি ছেড়ে দিয়ে আপনি নতুন কোনো ব্যবসা করলেন, কিংবা আপনি আরও বেটার কোনো অপশান পেলেন, চাকরির ভালো কোনো কাজের সুযোগ পেলেন, সেটা হতে পারে। তো অনেক রকম কাজের সুযোগ কিন্তু আপনার জীবনে আছে এবং আপনি যে ধরনের কাজই করুন না কেন, সব ধরনের কাজই কিন্তু খুব ভালো উন্নতি আছে। বা ধরুন আপনি কোনো শিল্পকর্ম রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত, আপনি কোনো বাচিক শিল্পী, আপনি অভিনেতা অভিনেত্রী, আপনি নৃত্যশিল্পী, আপনি সঙ্গীত শিল্পী, বা আপনি হয়তো একজন মডেল, ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তো সেখানেও কিন্তু বেশ ভালো উন্নতি কিন্তু রয়েছে। কারণ কি, শুক্রের উচ্চস্থ হওয়া, শুক্র মিনে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে খুব ভালো প্রভাব কিন্তু আপনি পাবেন। এবার যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, দেখুন শুরুর দিকটায় একটু সমস্যা থাকছে, সেটা তো আমি বলেই দিলাম। এবার যখন আপনার কর্মক্ষেত্রে একটা গতি আসবে, একটা স্পিড আসবে, কর্ম যখন আপনার বুস্ট আপ হবে, কর্ম যখন ভালো হয়ে যাবে, তখন অর্থনৈতিক ক্ষেত্রটাও ভালো হবে। এবং সবথেকে বড় কথা, এই যে শনি মঙ্গলের অবস্থান, যেটাকে ছন্ন ছাড়া বলছে, যেটাকে বীজ যোগ বলছে, এবার অনেকে কাছে গেলেই অনেক জ্যোতিষী আপনাকে ভয় দেখিয়ে দেবে আর এই ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কিন্তু না, শনি মঙ্গলের যোগ এনারা কিন্তু আপনাকে ভরিয়ে দেবেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, সাকসেস দিয়ে। এবং আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ট্রেডে থাকেন বা সায়েন্স রিলেটেড কোনো পড়াশুনো করেন, আপনি যদি কমার্স বা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেন, বা আপনি যদি একজন সার্জেন হন, শল্য চিকিৎসক যদি হন, তাহলে কিন্তু বিশাল রকম উন্নতি আছে। পঞ্চমে শনি মঙ্গলের অবস্থান। এবার পঞ্চম ভাবটা কি না, আপনার লেখাপড়ার জায়গা, উচ্চশিক্ষার জায়গা, সেই সঙ্গে সন্তানের জায়গা, এবং পঞ্চম থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়, একাদশকে দৃষ্টি। এবার তাহলে কি দাঁড়ালো, আপনার অর্থের জায়গাটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং যত সময় এগোবে, বয়স যত বাড়তে থাকবে, তত কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্র স্ট্রং হবে। ধরুন আপনার রাশি বা লগ্নের পঞ্চমে সত্যিই শনি মঙ্গলের অবস্থান, ফলে কি হচ্ছে না, আপনার একাদশকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, ফলে কি হচ্ছে না, আপনার ধীরে ধীরে উন্নতি আসবে এবং যত সময় এগোবে ততই কিন্তু আপনার আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি হতে থাকবে এবং একটা স্ট্রং একটা ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি তৈরি করবে। এবং শুরুর দিকটায় হয়তো একটু স্ট্রাগল করতে হতে পারে, একটু সমস্যা হয়তো আসতে পারে, কিন্তু পরের দিকে, জীবনের পরের দিকে খুব ভালো সময় থাকছে। হয় শনি মঙ্গলের অবস্থান বা তাদের যোগ মানেই সেটা খারাপ হয়ে গেল, সেটা ভয়ের কোনো ব্যাপার সেটা কিন্তু নয়, এবং তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তো নয়। এবং এমন জায়গায় শনিদেবের অবস্থান এবং মঙ্গলের অবস্থান, সেটা আপনার জন্য কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এবং অনেক দিক থেকে উন্নতি লাভ আপনি করতে চলেছেন। আর্থিক ক্ষেত্রটাও কিন্তু খুব ভালো, যথেষ্ট উন্নতি হবে। এবার কি হচ্ছে না, কেতুর অবস্থান, কেতু দ্বাদশে অবস্থান করছে। এবার সেই কারণেই কি হচ্ছে না, কেতু আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনাকে বাড়াচ্ছে এবং এই এপ্রিল মাস অবধি এই সমস্যাটা কিন্তু থাকবে। পরে মে মাসের দিক থেকে সেই সমস্যাটা অনেকটা তখন কমে যাবে, তার কারণ অন্য আছে, সেগুলোকে নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু আপাতত দৃষ্টিতে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে আপনার ব্যয় কিন্তু কিছুটা বাড়তে পারে। আবার অন্যদিকে যতক্ষণ সূর্য
বা রবি ষষ্ঠে থাকবে তখন কিন্তু ব্যয়বৃত্তিক সমস্যা তেমন কিছু হবে না। সেটা হতে পারে 13 এপ্রিলের বাদিকে যখন রবি তার অবস্থান চেঞ্জ করবে, এবং মাসের শুরুর দিকে ব্যয় বৃদ্ধি খুব একটা হবে না, কিন্তু পরের দিকে সেটা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, অবশ্যই একটা জিনিস ঠিক যে রবির অবস্থান বা শুক্রের অবস্থান এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো খুব বিশাল সময় ধরে রবি বা শুক্র এক জায়গায় থাকছে না, কিন্তু একটা জিনিস যে রবির অবস্থান আপনার জীবনে খুব ভালো হতে চলেছে। 13 এপ্রিলের পর থেকেও খুব ভালো চলবে। আবার শুক্রের অবস্থান, যিনি কিনা আপনার রাশি বা লগ্নের অধিপতি, ফলে তার অবস্থান আপনার জীবনে ভালো হতে চলেছে এবং খুব সুন্দর হতে চলেছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। এবং আপনার বিদেশ সংক্রান্ত যে সমস্ত কাজগুলো থাকে, তখন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, বা ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো ফরেন মানি আসবে, তো সেই ধরনের কাজে কিন্তু ভীষণ রকম উন্নতি আছে এবং আপনার এখান থেকেও কিন্তু অর্থ উপার্জন হতে পারে। ভীষণ ভালো একটা অপরচুনিটি আপনার জীবনে রয়েছে। অনেক দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবং অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু খুবই ভালো চলবে। আর সেটা এবং শুক্রের যেহেতু দৃষ্টি থাকছে দ্বাদশে, ফলে সেক্ষেত্রে এই যে ব্যয় বৃদ্ধির সম্ভাবনার কথা বললাম সেটাও কিন্তু অনেকটা তখন কম থাকবে, কন্ট্রোলে থাকবে। এবং শুক্রের ষষ্ঠে অবস্থান, ফলে শত্রু সংক্রান্ত অনেক সমস্যায় কিন্তু কেটে যায়। বিশেষ করে যদি আপনার তুলার লগ্ন হয়, তাহলে কিন্তু শত্রু সংক্রান্ত অনেক সমস্যায় কিন্তু কেটে যাবে। শত্রু আপনার সাথে নত হতে পারে, পরাস্ত হতে পারে, পরাজিত হতে পারে। খুব ভালো সময় কিন্তু আপনার চলছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য। এবার কি হচ্ছে না, যদি এই সময় যদি মহাদেবের যদি আপনি পুজো করতে পারেন, তাকে যদি আপনি দুধ দিয়ে অভিষেক করতে পারেন অন্ততপক্ষে প্রত্যেক সোমবার করে, তাহলে কিন্তু ভীষণ ভালো এবং অনেক রকম সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আর সেই সঙ্গে কোনো মঙ্গলবার দিন যদি কোনো মন্দিরে যদি ডালিম গাছ যদি আপনি দান করতে পারেন, বা আপনার গৃহে যদি কোনো ডালিম গাছ লাগাতে পারেন, তাহলেও কিন্তু সেটা আপনার জন্য, আপনার কর্মের জন্য ভালোই হবে। এছাড়া এই মাসে আপনার জন্য কিছু শুভ তারিখ হলো 1, 3, 4, 6, 14, 15, 18, 19, 20, 26, 27, 28, 30 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 5, 7, 8, 11, 12, 13, 21, 22, 23, 24, 25। এই তারিখগুলো একটু সতর্ক থাকতে হবে। এই তারিখগুলোতে চেষ্টা করবেন কোনো শুভ কাজ শুরু না করার, আর বাকি তারিখগুলো আপনার জন্য ভালো, শুভ কাজ করার জন্য ভালো। আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আর আপনার কেমন লাগলো আজকে আলোচনা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের সঙ্গে থাকুন। ফলো করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে এই পেজে বা এই চ্যানেলে যে সমস্ত তথ্যগুলো আমি দিতে থাকবো তার আপডেট আপনাকে সবার আগে যেতে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।